জুয়া খেলা। আমরা কম বেশি অনেকে জুয়া খেলে নিজেদের লাখ লাখ টাকা হারিয়েছি। এমনও শোনা যায় যে মানুষ জুয়া খেলার জন্য বাড়ি গাড়ি সব বিক্রি করে এখন ভিক্ষা করে খাচ্ছে। এটা তো গেল সাধারণ ব্যাপার, কিন্তু আপনি কি কখনো ভাবতে পারেন যে জুয়াতে হেরে গেলে জীবন দিতে হবে? আপনার ভাবনাতে জুয়া খেলে জীবন না গেলেও আজকের সিনেমাতে ঠিক এমন কিছু দুর্ধর্ষ কাহিনী দেখতে চলেছি, যেখানে একদল লোক জুয়াতে নিজের জীবন বাজি লাগিয়ে দেয়। মানে দুজনের মধ্যে একজনের মৃত্যু কনফার্ম, কিন্তু শেষ পর্যন্ত কে মারা যাবে? বাই দ্য ওয়ে, আর বেশি কিছু বলছি না, কারণ বেশি বললে মজা নষ্ট হয়ে যাবে। মুভিতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকেই একটা করে লাইক দিয়ে 10,000 লাইক পূর্ণ করে দিয়েন। মাত্র 10,000 লাইক তো আপনাদের কাছে আশা করতেই পারি, এটা পূর্ণ করা আপনাদের কাছে তেমন কোনো ব্যাপারই না। সো গাইস, আজকের মুভি তাজা ওয়ান নাইট জ্যাকের এক্সপ্লানেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা লক্ষ্য করি যে একদল লোক মিলে একটা সাধারণ মানুষকে নির্মমভাবে পিটিয়ে ঝুলিয়ে রেখেছে। আমরা জানি না যে এরা কারা আর কেনই বা এই সাধারণ লোকটাকে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। এখন উপরের লোকগুলো নিচের লোকটাকে বলছিল, তুই আমাদের সাথে বেইমানি করলি কেন? নিচের লোকটা জানায়, ভাই আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে মাফ করে দিন। উপরে থেকে একজন লোক জানায়, শোন, সবকিছুর মাফ হয় কিন্তু বেইমানি না। এই উক্তিটা বলে লোকটাকে নিচে ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়। গাইস, আপনারা এই সিনটা মনে রাখেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অন্যদিকে আমাদের সিনেমার প্রধান নায়ক পার্কে দেখানো হয়, যিনি বেশ আরামে বসে জুয়া বা পোকার খেলছেন। পার্ক যাদের সাথে বসে জুয়া খেলছিল তারা খুবই পারদর্শী, কিন্তু পার্ক খুব সহজে তাদের সবাইকে হারিয়ে সকল টাকা জিতে নেয়। এখন এই ঘটনায় সামনের লোকটার আবার পার্কের উপরে সন্দেহ হয়। সে পার্ককে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে ম্যাচ জিতলে? নিশ্চয়ই কোনো চিটিং করেছো। পার্ক জানায়, আমি কোনো চিটিং করিনি, এখানে একটা সিক্রেট রয়েছে, কিন্তু সেটা বলবো না। এবার লোকটা নিজের পকেটে থেকে $1,000 পার্কের সামনে দিয়ে বলে, ভাই এবার বল তোর সিক্রেটটা কি? পার্ক জানায়, যদি আমি না বলি তাহলে কি করবা? পার্কের কথা শুনে লোকটা বলে, তুই যদি আমাকে না বলিস তাহলে তোর পিছনে থাকা সিকিউরিটি ক্যামেরা চেক দিয়ে সবকিছু বের করে ফেলবো। এখন লোকটা থ্রেট শুনে পার্ক বলতে শুরু করে, শোনো, তোমার একটা বদ অভ্যাস রয়েছে। যখন তোমার টার্ন আসে তখন তুমি কার্ডগুলো নিচের দিকে এভাবে স্কুইজ করো। যদি কোনো ভালো কার্ড পাও তাহলে একভাবে রাখো, আর খারাপ কার্ড পেলে অন্যভাবে রাখো। কখনো যদি তোমার কার্ড খারাপ হয় তাহলে বিষণ্ণ মনে নিচে রেখে দাও। আর খেলার সময় বিশেষ করে তোমার ভালো কার্ডগুলো 1, 2, 3 এভাবে গুনে গুনে রাখো। তোমার এইসব বোকামি কাজকর্মের জন্যই তোমাকে সহজে হারানো যায়। এবার লোকটা পার্কে বলে, তোমার সাথে আবারও গেম খেলে তোমার ট্রিক্স ভুল প্রমাণ করে দিব। এখন পার্ক তাকে একটা দারুণ কথা বলে, ভাই সাহেব, আপনার কি মনে হয় আমি সকল ট্রিক্স আপনাকে বলে দিয়েছি? এটা তো শুধুমাত্র একটা নমুনা ছিল। যাই হোক, এরপর পার্ক তার জুয়া খেলা জেতার সকল গুটি বা চিপস একটা দোকানে বিক্রি করে বাসায় চলে আসে। তো সে বাসার ভিতরে ঢুকে খুবই ভয় পেয়ে যায়। সামনে থেকে ভদ্রমহিলা বলে, নিজের মাকে দেখে এভাবে কেউ ভয় পায় নাকি? পার্ক বলে, মা তুমি কখন আসলে? আর আসার আগে একবার বলতে তো পারতে। মা বলে, তোমাকে দেখতে মন চাইলো তাই চলে এলাম। আর শোনো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নিও, আমি চলে গেলাম। এবার মায়ের সাথে সাথে পার্কও বাড়ির বাইরে এসে বলে, মা আজকে রাতটা থেকে যাও না, কালকে যেও। মা জানায়, বাবা আজকে থাকা যাবে না, কালকে সকালে দোকান খুলতে হবে। আর তাছাড়া তোমার বাবা আমাদের জন্য তেমন কিছুই রেখে যায়নি যেটা দিয়ে আমাদের সংসার চলবে। অ্যাকচুয়ালি পার্কদের নিজস্ব একটা দোকান রয়েছে যেটার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে চলে। যাই হোক, পার্কে বিদায় জানিয়ে তার মা বাসায় চলে যায়। পরদিন পার্ক তার কলেজে যায় ক্লাস করার জন্য, কিন্তু ক্লাসে স্যারের অঙ্ক তো মাথায় ঢোকে না, উল্টো তাসের গুটিগুলো বোর্ডের সামনে চলে আসে। অতএব ভাইজান বসে থাকতে না পেরে যুদ্ধের ময়দানে নেমে পড়ে। মানে পার্কের একটা বদ অভ্যাস হয়েছে, সে তার জীবনে পড়াশোনা পার্ট টাইম বানিয়ে ফুল টাইম তাস খেলাকে গোল হিসেবে বেছে নিয়েছে। এখন পার্ক যখন তার কার্ড খেলা শেষ করে বাসায় ফিরছিল তখন পেছনে থেকে একটা অপরিচিত মেয়ে তাকে ডিনারের অফার দেয়। পার্ক মনে মনে বলে, আমি কি এই মেয়েকে চিনি? আর সে আমাকে ডিনারের জন্য অফার করছে কেন? সে যাই হোক, পার্ক অত সব না ভেবে তার সাথে ডিনারে চলে যায়। খাবার খাওয়া শেষ করে মেয়েটা পার্কে বলে, তোমার হাত দেখাও। এই মেয়েটার নাম হচ্ছে ম্যাডোনা। পার্ক বলে, হাত কি দেখাতে হবে? না দেখালে হয় না? ম্যাডোনা বলে, দেখাও, সমস্যা নেই, আমি কিছু করব না। এবার পার্ক নিজের হাত তাকে দেখায়। ম্যাডোনা তার হাত ধরে বলে, তোমার হাত বেশ নরম, তোমার ওইসব জায়গাতে যাওয়া উচিত না, কারণ এই জুয়ার জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাবে, তুমি কার্ড খেলা বাদ দিয়ে পড়াশোনাতে মন দাও। পার্ক বলে, তুমি আমাকে চেনোই না, আমি কিন্তু পাক্কা জুয়ারি, তুমি ভাবতেও পারবে না আজকে আমি কত ডলার জিতেছি। তার কথা শেষ হওয়ার আগে ম্যাডোনা বলে, আজকে আমি $1,00,000 হেরেছি। $1,00,000 কথা শুনে পার্ক যেন আকাশ থেকে পড়লো। আরে সালা, আমি তো 1 মাসেও $1,00,000 বাজি খেলি না, আর এই কিনে একদিনই এত টাকা হেরেছে, মাই গুডনেস। এখন তাদের কথা বলার এক মুহূর্তে একটা গাড়ি চলে আসে, যেটা দেখে ম্যাডোনা আবার বাইরে চলে যায়। ম্যাডোনার পিছু পিছু পার্কও যেতে ধরলে দোকানের মালিক জানায়, এই তুমি কই যাচ্ছ? বিল পরিশোধ করবে কে? পার্ক বলে, বিল কত হয়েছে? দোকানদার জানায় $18।
তো পার্ক দ্রুত তার কার্ডের মাধ্যমে বিল মিটিয়ে বাইরে এসে লক্ষ্য করে যে একজন ভদ্রলোক ম্যাডোনাকে খানিকটা জোর করেই গাড়িতে করে বাসায় নিয়ে যাচ্ছে। পার্কও বেশ হতাশ হয়ে বাসায় ফিরে যায়। রাতের বেলা পার্ক শুয়ে শুয়ে ভাবতে থাকে মেয়েটা কে, কই থেকে আসলো, কি তার পরিচয়, আর কেনই বা সে আমাকে উপদেশ দিয়ে গেল। এইসব রোমান্টিক চিন্তা ভাবনা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। এর মাঝে বেশ কিছুদিন কেটে যায়। একদিন পার্ক যখন সাইকেল দিয়ে স্কুলে যাচ্ছিল তখন একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট ঘটে সে প্রচন্ড ব্যথা পায়। কিন্তু এর চেয়ে বড় ব্যাপার হলো গাড়ির মালিক বের হয়ে তাকে ছাড়তে শুরু করে। এই, তুই দেখে চলতে পারিস না? তুই জানিস তোর জন্য আমার কত টাকা লস হয়েছে? এখন পার্ক গাড়ির ভিতরে তাকিয়ে খুবই অবাক হয়, কারণ সেখানে ম্যাডোনা বসা ছিল। পার্ক বুঝতে পারছিল না যে এই লোকের সাথে ম্যাডোনা কি করছে। গাড়ির মালিক জানায়, কিরে তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? পার্ক বলে, আপনার কত টাকা লস হয়েছে? এবার গাড়ির মালিক জানায়, যদি তোর মধ্যে দম থাকতো আর তুই আরেকটু বড় হতি তাহলে তোকে বলতাম, কিন্তু তুই তো এখন অনেক ছোট, তাই বলবো না। এটা বলেই গাড়ির মালিক ভিতরে চলে যায়। তারা চলে যাওয়ার পর পার্ক লক্ষ্য করে যে তার সাইকেলের সামনের চাকা পুরোপুরি খুলে গিয়েছে। এটা দেখে তো তার মাথা পুরোই গরম হয়ে যায়। পার্ক তখনই তার সাইকেলের চাকা নিয়ে জোয়ার ক্লাবে চলে যায় এবং গাড়ির মালিককে জিজ্ঞাসা করে, তোর কত টাকা লস হয়েছে? সে জানায়, আমার মার্সিডিজ গাড়ি যেহেতু দামি সেই হিসেবে $10,000 ক্ষতি হয়েছে। পার্কও জানায় তার সাইকেলের দাম $10,000, অর্থাৎ দুজনেরই সমপরিমাণ ক্ষতি হয়েছে। এবার লোকটা জানায়, তাহলে আসো একটা বাজি খেলা যাক, যে জিতবে তাকে $10,000 দেওয়া হবে। তবে পার্ক বলে, আমি জিতলে টাকা নিব না, আমি ম্যাডোনার সাথে ডিনারে যাব। লোকটা বলে, শালা শুয়োর, বামন হয়ে চাঁদ ধরার এত ইচ্ছে? আচ্ছা ঠিক আছে, যা, তোর কথাই মেনে নিলাম, তবে শর্ত হচ্ছে কার্ড ডিস্ট্রিবিউট করবে ম্যাডোনা। পার্ক জানে ঠিক আছে, তাই হবে। এখন দুজনেই পোকার বা জুয়া খেলার জন্য প্রস্তুত। সাইডে থেকে ম্যাডোনা তাদের দুজনের মধ্যে রেফার হিসেবে তাস বেটে দিচ্ছে। গাইস, আপনাদের এই পোকার বা তাস খেলার নিয়মটা একটু বলে দিই, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। পোকার খেলার জন্য দুজন বা তার অধিক মানুষ প্রয়োজন হয়। এই খেলায় টাকার বদলে গুটি বা চিপস ব্যবহার করা হয়, আর এই ছোট ছোট গুটির নামই হচ্ছে চিপস। একজন ডিলার দুজনের মধ্যে তাস বেটে দিবে। ধরুন আপনার অপর পাশে থাকা ব্যক্তিটা দুটা চিপস সামনের দিকে এগিয়ে দিল। এখন আপনার হাতে 3টা অপশন রয়েছে। যদি আপনার কার্ড ভালো থাকে তাহলে কল দিয়ে আপনিও 2টা চিপস সামনের দিকে এগিয়ে দিবেন। আবার আপনার যদি মনে হয় না কার্ড খারাপ, তাহলে হোল্ড করতে পারেন, এতে আপনি লস থেকে বেঁচে যাবেন। এখানে কিন্তু আরেকটা অপশনও রয়েছে। আপনার কার্ড দেখে যদি মনে হয় প্রতিপক্ষের চেয়ে আপনার কার্ড বেশি ভালো, তাহলে আপনি চিপসগুলো ডাবল বা সবগুলোই লাগিয়ে দিতে পারেন। তবে মূল কথা হচ্ছে বিজয় নির্ধারণের বেশ কিছু সিস্টেম রয়েছে। আমি উপরের যে পিকটা দিয়েছি এগুলো মিলে গেলে আপনি সহজেই আপনার প্রতিপক্ষকে গেম দিতে পারবেন। ধরুন আপনি 4 নাম্বারটা মিলিয়েছেন, কিন্তু আপনার প্রতিপক্ষ আপনার আগেরটা অর্থাৎ 3 নাম্বারটা মিলিয়েছে, তাহলে সে জিতে যাবে। এখানকার সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে 1 নাম্বারটা। এভাবেই পর্যায়ক্রমে নিচের দিকে যাবে আর কি। এখন যদি আপনার উপরের স্ক্রিনে দেখানো কোনোটাই না মিলে, তাহলে যার কার্ড বেশি ভালো বা যার কাছে স্পেডের টিক্কা রয়েছে সে জিতে যাবে। এই হচ্ছে খেলার সহজ নিয়ম, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, ম্যাডোনা দুজনের মধ্যে কার্ড ডিস্ট্রিবিউট করে দেয়। প্রথমে দুজনে একটা করে চিপস এগিয়ে দিয়ে খেলা শুরু করে। পার্কের ধারণা ছিল সে খুব সহজে জিতে যাবে, কারণ সে তার প্রতিপক্ষের মুভমেন্ট ফলো করে এর আগেও অনেক ম্যাচ জিতেছে, আর এই লোকটাকে হারানো তার কাছে খুব বেশি বড় ব্যাপার না। কিন্তু এখানে সমস্যা হলো পার্ক এই লোকটার কোনো মুভমেন্টই ধরতে পারছিল না। ইনি বেশ শান্তশিষ্ট এবং খুবই বুদ্ধিমান, যার জন্য পার্ক তাকে সহজে হারাতে পারছিল না। তো খেলার এক পর্যায়ে পার্ক কল দিলে ম্যাডোনা তাকে একটা ডাউন কার্ড দেয়। পার্ক মনে মনে বলছিল, প্লিজ এটা যেন স্পেডের টেক্কা হয়, কারণ সে স্পেডের টেক্কা পেলে খুব সহজে জিতে যাবে। অ্যান্ড ইয়েস, সৌভাগ্যবশত স্পেডের টেক্কাটাই তার কপালে এসে পড়ে। এবার পার্ক খুশি মনে তার সকল চিপস দানের মধ্যে লাগিয়ে দেয়। এখন পার্কের কাণ্ড দেখে লোকটা খুবই অবাক হয়। বর্তমানে এর কাছে 2টা অপশন রয়েছে, হয় হোল্ড করে ম্যাচ ড্র করতে হবে, আর না হলে কল দিয়ে রিস্ক নিতে হবে। তবে ভাইজান 2 নাম্বার অপশনটাই সিলেক্ট করে, অর্থাৎ সেও তার সকল গুটি দানের মধ্যে লাগিয়ে দেয়। সামনে থেকে পার্ক নিজের কার্ড দেখিয়ে বলে, আমি ফ্লাশ করেছি। ফ্লাশ মানে হচ্ছে একই ধরনের ভিন্ন সংখ্যার কার্ড। এখানে যেমন স্পেডের ফ্লাশ হয়েছে, এগুলোর মধ্যে প্রধান হচ্ছে টেক্কা। পার্ক বলে, তুই তো গেলি, আমি আগে তোর ব্লাফ ধরে ফেলেছিলাম, এবার কি করবি? ব্লাফিং মানে হচ্ছে লোকদের ভাবতে বাধ্য করা যে আপনি অপোনেন্টের চেয়ে অনেক ভালো তাস ধরে রেখেছেন। এবার লোকটা বেশ শান্ত মেজাজে বলে, কিরে, তোদের মতো রাস্তার ছেলে এসে আমাদেরকে হারিয়ে যাবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো? এই দেখ ফুল হাউস, অর্থাৎ 3টা ভিন্ন কার্ডের 2 রয়েছে আমার কাছে। ফুল হাউস দেখে পার্ক তো পুরাই শকড হয়ে যায়, এটা কি করে সম্ভব? পাশে আমরা লক্ষ্য করি যে পার্ক হেরে যাওয়াতে ম্যাডোনা বেশ কষ্ট পেয়েছে। সেও মনে মনে চাচ্ছিল যেন পার্ক জিতে যায়।
ফুল হাউসকে একমাত্র 4 অফ কাইন্ড, স্ট্রেট ফ্লাশ আর রয়্যাল ফ্লাশের মাধ্যমে হারানো সম্ভব। পার্ক যদি রয়্যাল ফ্লাশ বা স্ট্রেট ফ্লাশ করতো তাহলে তাকে হারানো যেত। যাই হোক, পার্ক নিজের বন্ধুদের কাছে চলে যায় আবারও টাকা নেওয়ার জন্য। বন্ধুরা তাকে বোঝায়, দোস্ত পাগলামি করিস না, সামান্য একটা মেয়ের জন্য এত কিছু করার কোনো মানেই হয় না। তবে বন্ধুদের কথা পার্কের মাথায় ঢোকে না, তাকে যে করে হোক জিততে হবে। অতএব সে আবারও ওই লোকটার কাছে চলে যায় জুয়া খেলার জন্য। ম্যাডোনা তাকে বোঝায়, প্লিজ পাগলামি করো না, তুমি খেলা বন্ধ করে বাসায় ফিরে যাও। এখন পার্কের যেন কারো কথা মাথায় ঢুকছে না, তার যে করে হোক আজকে ম্যাচ জিততে হবে। তাদের দুজনের মধ্যে আবারও খেলা শুরু হয়ে যায়, কিন্তু বিধি বাম, বরাবরের মতো সে এবারও হেরে যায়। তার হেরে যাওয়াতে অপর পাশের লোকটা হাসিতে ফেটে পড়ে, মনে হচ্ছে সে যেন রাজ্য জয় করে নিয়েছে। এরপর আস্তে আস্তে রাত ঘনিয়ে গভীর হয়, আর এর সাথে সিনটা এখানেই কাট হয়ে যায়। এদিকে সিনেমার অন্যতম ক্যারেক্টার অনাইকে দেখানো হয়, যিনি রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছিলেন। এ সময় উপরে মারামারির শব্দ শুনে সে ওখানে থেমে যায়। ক্যামেরা উপরে ফোকাস করা হলে আমরা লক্ষ্য করি যে দুজন লোক মিলে পার্কে হেভি পেটাচ্ছে। কিন্তু তাকে পেটানোর কারণ কি? অ্যাকচুয়ালি সে জুয়া খেলার নেশায় এই মাফিয়াদের কাছে থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু এই লোকটার কাছে ম্যাচ হেরে যাওয়াতে টাকা পরিশোধ করতে পারছে না। পার্ক টাকা ফেরত দিতে পারবে না দেখে এই দুজন লোক তার হাত কেটে নেওয়ার প্ল্যান করে, কিন্তু তখনই পিছনে থেকে অনায়াসে হাত কাটতে নিষেধ করে দেয়। লোকগুলো তাকে জিজ্ঞাসা করে, কে তুই, আর আমরা তোর কথা শুনতে যাব কেন? অনায় বলে, আচ্ছা তোমরা পার্কের কাছে কত টাকা পাবে? লোকগুলো জানায় সকল সুদ মিলিয়ে প্রায় $1,00,000। অনায় বলে, ঠিক আছে, আমি তোমাদের সকল টাকা দিয়ে দিব। যাই হোক, এরপর অনায় পার্কে নিয়ে একটা জুয়ার বারে চলে আসে। পার্ক অনেকে ধন্যবাদ জানায়, কারণ সে না থাকলে আজকে হয়তোবা তাকে মেরে ফেলা হতো। পার্ক তাকে এটাও বলে যে আমি কিছুদিনের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দিব। তার কথা শুনে অনায় বলে, টাকা ফেরত দিতে হবে না। অনেকদিন আগে তোমার বাবার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, কিন্তু সেই টাকাটা কখনো ফেরত দেওয়ার সুযোগ হয়নি। আর আজকে যেহেতু তোমাকে ফেরত দেওয়ার সুযোগ হয়েছে, তাই টাকাটা আর দেওয়া লাগবে না। এখন তারা দুজন কথা বলছিল আর রুলেটি স্লট জুয়ার গেম খেলছিল। খেলার এক পর্যায়ে অনায় পার্ককে বলে, তোমার বাবা একজন টাজা ছিল। টাজা মানে হচ্ছে প্রফেশনাল জুয়ারি। তোমার বাবাকে অন ইয়ার বলে ডাকা হতো, আর আমাকে অনাই। পার্ক বলে, আপনার কথা ভুল হচ্ছে, সে কোনো প্রফেশনাল জুয়ারি ছিল না। যদি সে প্রফেশনাল জুয়ারি হতো তাহলে তো আমি জানতাম, তাই না? অনায় বলে, সম্ভবত তোমার বাবা কখনো চায়নি যে তুমি জানো সে একজন প্রফেশনাল জুয়ারি। সে যাই হোক, আপাতত তুমি বাসায় যাও, আর কখনো যেন তোমাকে এই জায়গাতে না দেখি। আর হ্যাঁ, আরেকটা বিষয়, তুমি সেদিন হেরে যাওনি, তোমাকে হারানো হয়েছিল। একদম শুরু থেকে ভেবে দেখো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। পার্ক যখন তার প্রথম বিষয়গুলো নিয়ে ভাবে, তখন বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে তার বন্ধুরাও জড়িত রয়েছে। এখন বন্ধুদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পার্ক একটা হকি স্টিক নিয়ে তাদের দোকানে চলে যায়, কিন্তু সে ওখানে গিয়ে কাউকে দেখতে পায় না, কারণ পার্ক আসার আগেই সবাই যার যার মতো পালিয়েছে। যাই হোক, পরদিন পার্ক আবারও অনায়ের সাথে দেখা করে। অনায় বলে, তোমাকে ক্লাবে আসতে মানা করেছিলাম, কিন্তু তুমি আবারও এসেছো কেন? পার্ক বলে, আপনি হয়তো জানেন না যে আমি একজন ভালো জুয়ারি, কিন্তু সেদিন কপাল খারাপ হওয়ার জন্য হেরে গিয়েছিলাম। আপনি প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন নিজের ট্যালেন্ট প্রমাণ করার জন্য। অনায় বলে, ঠিক আছে, তাহলে তোমার ট্যালেন্ট দেখা যাক। এবার দুজন একটা রোলেটি স্লটের কাছে এসে 19 নম্বর রেড কোড বাছাই করে। এই স্পিন টাইপের জুয়াকে রোলেটি স্লট বলা হয়। সে যাই হোক, আমরা লক্ষ্য করি পার্কের চয়েস করা 19 রেড কোডটিতে বল পড়ে যায়, অর্থাৎ পার্ক যে ট্যালেন্টেড সেটা প্রমাণ হয়ে যায়। এদিকে এই সিনেমার অন্যতম লুচ্চা ক্যারেক্টার লিকে দেখানো হয়। এই লিয়ের একটা বদ অভ্যাস রয়েছে, সে অন্যদের বউদের সাথে প্রেম করে নিজের চাহিদা মিটিয়ে নেয়। বুঝতে পারছেন ভাইজান কোন লেভেলের খিলাড়ি। এদিকে আমাদের আরও একজন মেয়েকে দেখানো হয়। এই মেয়েটার নাম হচ্ছে ইয়ং মিন। তো ইয়ং মিনের পোশাকের চেয়ে তার চুরিবিদ্যা অনেক ছোট, মানে সে জুয়ার বারের লোকদেরকে ইনসিস্ট করে তাদের কাছে থেকে চিপসগুলো চুরি করে নেয়। আর এই কাজটা করার জন্য বেচারার লোকগুলো একটা চিপসের জন্য ম্যাচও হেরে যায়। এদিকে সিনেমার শেষ দুজন টাউটকে দেখানো হয়। একজন হচ্ছে দোকানদার, আরেকজন হচ্ছে তার পার্টনার। দোকানদার আঙ্কেলের নাম হচ্ছে মাস্টার কিম। তো মাস্টার কিম আর পার্টনার মিলে তাদের সাথে খেলতে আসা লোকটাকে হারিয়ে দেয়। অন্যদিকে লি যখন বাসায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তখনই কিছু লোক এসে তাকে হেভি পেটায়। তাকে মারতে মারতে একেবারে আধমারো বানিয়ে ফেলে। এই লোকটার মধ্যে থেকে একজন বয়স্ক মানুষ জানায়, তুই যার সাথে প্রেম করেছিস সে আমার বাচ্চার মা, আর এরপর থেকে তোকে যদি এই শহরে দেখি তাহলে সেদিনই তোর শেষ দিন হবে। তারা চলে যাওয়ার আগে লি ওই লোকটাকে জিজ্ঞাসা করে, আমার খবর আপনাকে কে দিয়েছে? লোকটা জানায়, আমি তাকে চিনি না, তবে তোর জন্য একটা জিনিস পাঠিয়েছে। তারা চলে যাওয়ার পর লি লক্ষ্য করে এটা তো একটা টাসের কার্ড, কিন্তু এই কার্ড দিয়ে কিভাবে সে আসল মানুষটাকে খুঁজে বের করবে। এদিকে মাস্টার কিমের সাথে তার পার্টনারের ঝামেলা হয়ে দুজনে আলাদা হয়ে যায়। এখন মাস্টারও তার সামনে একটি কার্ড দেখতে পায়।
কার্ড পেয়ে মাস্টার কিম সবকিছু বুঝে যায়। তার হাসি দেখে মনে হচ্ছে সে এর সাথে বেশ পরিচিত। অন্যদিকে ক্যাসিনোর মধ্যে অনায় পার্ককেও এই ধরনের একটা কার্ড উপহার দেয়। পার্ক বলে, আমি এই কার্ড দিয়ে কি করব? অনায় জানায় এই কার্ড তোমার জীবন পরিবর্তন করে দিবে। তাদের কথা বলার এক মুহূর্তে ইয়ংমিন তাদের কাছে এসে সেই পূর্ণ সিস্টেম অ্যাপ্লাই করে। মানে তাদেরকে ইনসিস্ট করে চিপস চুরি করতে চেয়েছিল, কিন্তু অনায় তাকে ধরে ফেলে। পাশে থেকে পার্ক তাকে বলে, শালা সুন্দর চেহারার পিছনে তুই তাহলে ব্লাডির চোর। এই ঘটনায় ক্যাসিনোর গার্ডরা ইয়ংমিনকে বাইরে বের করে দেয়। তো ইয়ংমিন বাইরে এসে অনায় আর পার্ককে ছাড়তে শুরু করে। কি দরকার ছিল আমার ব্যবসা নষ্ট করার? মানুষের কাজ নষ্ট করা ছাড়া তোমাদের কি অন্য কোনো কাজ নেই? আর এগুলো করে তোমরা কি পাও? এবার অনায় বলে, তোমার মতো সুন্দরী মেয়ের এসব ধান্দাবাজি মানায় না। এই কার্ডটা রাখো, এটা তোমার জীবন পরিবর্তন করে দিবে। যাই হোক, অনায় তাদের দুজনকে একটা লোকেশন দিয়ে পরদিন সেখানে আসতে বলে। সো যথারীতি সবাই সঠিক সময়ে উপস্থিত। অনায় সবাইকে জানায় অনেকদিন থেকে সে একটা এক্সপার্ট টিম তৈরি করার পরিকল্পনা করছিল। এই এক্সপার্ট টিম দিয়ে সে একটা বিগ ডিল করতে চায়। যদি তোমরা রাজি থাকো তাহলে আমার সাথে জয়েন হতে পারো, আর কেউ যদি যুক্ত হতে না চাও তাহলে রাস্তা খোলা রয়েছে, নিজের ঘরে ফিরে যাও। কিন্তু টিমের সবাই জানায় তারা অনায়ের সাথে বিগ ডিলটা করতে চায়, মানে সবাই রাজি। চুক্তি কমপ্লিট। এখন সবার নিজের ট্যালেন্ট দেখানোর পালা। পার্কের ট্যালেন্ট তো অনায় আগে দেখেছে, তার জন্য প্রথমে মাস্টার জানায় সে একজন দক্ষ জুয়ারি। সে খুব সহজে তার অপোনেন্ট প্লেয়ারকে হারিয়ে দিতে পারে। এবার লি সবাইকে নিজের ট্যালেন্ট দেখায়। সে একটা টেবিলে বসে টাস বাড়তে বাড়তে সবাইকে জানায় সে একজন ফিলার, অর্থাৎ টাস বাটাতে একজন দক্ষ ব্যবসায়ী। আমরা লক্ষ্য করি লি টাস ভাগ করে সবার মধ্যে দিয়েছে, কিন্তু সবচেয়ে খারাপ কার্ড পড়েছে ইয়ংমিনের কাছে। মানে লি না দেখে নিজের ইচ্ছে মতো টাস বাড়তে পারে, এমনকি কখন কাকে কোন কার্ড দিতে হবে সে সেটা খুব ভালো করেই জানে। লি এর ক্যালমা দেখানো শেষ হলে ইয়ংমিনের সিরিয়াল আসে। তো ইয়ংমিন নাগিন ডান্স করতে করতে সামনের দিকে এগিয়ে যায়, আর পিছনে থেকে এরা নিজেদের চেয়ার ঠিক করে হা করে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো প্রথমে ইয়ংমিন স্লো গতিতে নিজের জ্যাকেটের চেইনটা খুলছিল। তার চেইন খোলা দেখে মাস্টার কিম বলে, আরে বুড়ো বয়সে কি নাকি দেখতে হচ্ছে, দূর কি করছে এই পাগল মেয়েটা। এখন ইয়ংমিন আবার জ্যাকেটের চেইনটা বন্ধ করে লিকে জানায় সে শুধু তাকে দেখাবে। তো লি তো হেব্বি খুশি হয়ে তার গাড়ির কাছে যেতে শুরু করে। পিছনে থেকে কিম বলে, আরে বোকা, গাড়ির চাবি তো নিয়ে যাও। এবার পাশে থেকে ইয়ংমিন জানায় চাবি তো তার কাছে, লি কই থেকে পাবে? এই ঘটনায় লি খুব রেগে গিয়ে বলে, অপেক্ষা কর, তোর কাছ থেকে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। একটা জিনিস ক্লিয়ার যে ইয়ংমিন চুরিতে খুবই এক্সপার্ট। যাই হোক, অনায় সবাইকে জানায় আমাদের নতুন টার্গেট হচ্ছে এই গম্ভীর টাইপের লোকটা। এই ভাইয়ের নাম হচ্ছে জন। জন তার যুবক বয়সে মেয়েবাজি, জুয়া, বিভিন্ন অপকর্ম করে টাকা শেষ করেছিল, কিন্তু শেষ বয়সে হট স্প্রিংসের দালালি করে অনেক টাকা কামিয়েছে। জনের দুর্বল পয়েন্ট হলো মেয়ে মানুষ। এখন তোমরা দুজন অর্থাৎ লি আর ইয়ংমিন কাপল সেজে জনের কাছে জমি কিনতে যাবে। তোমরা বেশ কিছুদিন জমি কেনার নাটক এবং জমির বিষয়ে বেশ কিছু ফল্ট খুঁজে বের করবে। আর রাতের বেলা খাওয়ার সময় লি তার বিয়ের সাথে সিগারেটের বাহানায় বাইরে চলে যাবে। আর এই সুযোগে ইয়ংমিন জনকে ইনসিস্ট করার ট্রাই করবে। অ্যান্ড ইয়েস, জনও ইয়ংমিনের জালে ফেসে যায়, কারণ আমরা তো আগে থেকে জানি যে সে একজন মেয়ে লোভী, আর একবার মেয়ের নেশায় পড়ে গেলে জীবন শেষ। যথারীতি ইয়ংমিনকে খুশি করার জন্য জন তার বন্ধুকে ডেকে একটা জুয়া খেলার আয়োজন করে, আর এই জুয়া খেলাতে লিরা পূর্ব প্ল্যানিং মতো খুব সহজে জিতে যায়। পরদিন লিরা জনের পিএকে জানায় তোমাদের বসের জমি একদম খারাপ, ওইখানে বাড়ি করা প্রায় অসম্ভব, এবং সবচেয়ে বড় কথা হলো তোমার বস জন একটা গাধা, সে একটুও টাস খেলতে জানে না। অনায়রা জানতো এই কথাগুলো পিএকে বললে জন পর্যন্ত পৌঁছে যাবে, আর হয়ও এমনটাই। পিএ তার বসকে গিয়ে সকল ঘটনা খুলে বলে। ভাইজানকে গাধা বলার জন্য সে প্রচণ্ড রেগে যায়। সে তার পিএকে বলে, আমি তাদের সবাইকে দেখে নেব। অন্যদিকে অনায় সবাইকে জানায় সবকিছু এভাবে চলবে, আর এখন জনের ভাতিজা হিসেবে এন্ট্রি হবে পার্ক এবং মাস্টার কিমের। সাইডে থেকে লি বলে, সকল কাজ যদি আমরাই করি তাহলে আপনি কি করবেন? অনায় জানায়, আমি তো জনের ফুটবল টিমের কোচ। এখন নেক্সট ডে অনায় মাঠে বাচ্চাদের জন্য কোচের দায়িত্ব পালন করছিল, আর উপরে এরা তিনজন কাজের বিষয়ে কথা বলছে। তাদের কাজ বলতে জনের যে কোনো মূল্যে হোক লিকে হারাতে হবে, কারণ সে তাকে গাধা বলে অপমান করেছে। তার কথা শুনে কিম বলে, স্যার সমস্যা নেই, আমরা দুজনেই প্রফেশনাল জুয়ারি, আপনাকে আমরা খেলার মধ্যে যেভাবে বলবো সেভাবে খেললেই আপনি খুব সহজেই তাকে হারাতে পারবেন। অতএব পরদিন আবারও লিকে ডেকে জুয়া খেলার আয়োজন করা হয়। খেলার মধ্যে ইচ্ছে করে পার্ক আর কিম নিজেদের হোল্ড করে জনকে জিতিয়ে দিচ্ছিল। এমনকি খেলার মধ্যে পার্ক সিগারেটের মাধ্যমে ইশারা করে টাস চালতে বলে দেয়। যথারীতি পার্কের দেখানো রুলস ফলো করে জন লিদেরকে হারিয়ে দেয়। এখন লিদেরকে হারাতে পেরে জন তো হেব্বি খুশি, কিন্তু জন এখনো জানে না যে তার সামনে কি হতে চলেছে।
এবার অনায় তাদের গোপন রুমে এসে সবাইকে জানায় আজকে রাতে আমরা 5 মিলিয়ন অর্থাৎ $50 লাখ বাজি খেলবো, যাতে করে আমরা প্রত্যেকে $10 লাখ করে ভাগে পাই। এখন প্ল্যানিং অনুযায়ী লি জনকে ফোন করে জানায় আমি ম্যাচ সেরে খুবই লজ্জার মধ্যে রয়েছি, আজকে রাতে আবারও আমরা জুয়া খেলবো। জন জানায় আমি রাজি। সো রাতের বেলা পূর্ব প্ল্যানিং মতো একটা জুয়ার আয়োজন করা হয়, যেখানে অনেক মানুষই উপস্থিত ছিল। তবে টাস খেলবে এরা 4 জন। তো খেলার শুরুতে তাদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু প্রথম ম্যাচে পার্কের বুদ্ধিতে জন জিতে যায় এবং লিকে ছোট করে কথা বলতে শুরু করে। বেচারা লি নিজের রাগ সহ্য করতে না পেরে জনকে মারতে যায়। তবে পরিবেশ ঘোলা হওয়ার আগে কিম সবাইকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে নেয়। তাদের মধ্যকার ঝগড়ার সময় ইয়ংমিন টেবিলের টাস চেঞ্জ করে নতুন টাস বের করে। মানে এখানে বোঝার কোনো উপায় নেই যে তারা সকল কার্ড পরিবর্তন করে নিয়েছে। সে যাই হোক, তাদের মধ্যে আবারও জুয়া খেলা শুরু হয়ে যায়। খেলার এক পর্যায়ে লি $50 লাখ কল দেয়। টাকার অ্যামাউন্ট শুনে ইয়ংমিন আর পার্ক নিজেদের খেলা হোল্ড করে, কারণ এত টাকা তাদের কাছে নেই, এমনকি তাদের কার্ডও ভালো না, তাই টাকা বাঁচানোর জন্য নিজেদেরকে হোল্ড করে নিয়েছে। এখন পাশে থেকে পার্ক সিগারেটের মাধ্যমে ইশারা করে জনকেও হোল্ড করতে বলে, কিন্তু জন আঙ্কেল চোখ মেরে জানিয়ে দেয় যে বস আমিও কম যাই না। জন তার সকল গুটি বা চিপস দানের মধ্যে লাগিয়ে দেয় এবং হাসতে শুরু করে, কারণ সে খুব ভালো করে জানে যে তাকে হারানো এত সহজ ব্যাপার না। এবার জন তাদের সবাইকে নিজেদের কার্ডগুলো দেখায়। আমরা তার কার্ডগুলো দেখে বুঝতে পারি এটা স্ট্রেট ফ্লাশ ছিল, মানে সে এই ম্যাচ জিতে গিয়েছে। জনের কার্ড দেখে পার্কও বুঝতে পারছিল না যে জন কি করে এই কাজটা করলো। এখন জন যেই না তার চিপসগুলো নিতে যাবে, তখনই সামনে থেকে লি তার হাত ধরে বলতে শুরু করে, কি দোস্ত এত তাড়া কিসের? আমার কার্ড না দেখেই এত খুশি হওয়ার কি আছে? এবার লি তার কার্ড দেখালে আমরা লক্ষ্য করি যে সেখানে 8, 9, 10 জ্যাক আর কুইন রয়েছে, মানে তারও স্ট্রেট ফ্লাশ। আপনাদের জন্য স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধারাবাহিকভাবে 5টি একই রকম কার্ড মেলাতে পারলে সেটাকে স্ট্রেট ফ্লাশ বলা হয়। জন আর পার্ক দুজনেরই স্ট্রেট ফ্লাশ হয়েছে, তবে সংখ্যার দিক থেকে লি এগিয়ে, আর এইভাবেই জনকে বোকা বানিয়ে লি ম্যাচটা জিতে নেয়। পরদিন কিম আর পার্ক জনকে জানায় আমরা আপনার সঙ্গে কাজ করতে পারবো না, কারণ আমরা আপনাকে হোল্ড করার ইশারা দিয়েছিলাম, কিন্তু আপনি সেটা শোনেননি। এর চেয়ে বড় বিষয় হলো আপনার সকল টাকা তো গতকালে জুয়াতে হেরে গিয়েছেন, এখন আপনি আরো জুয়া খেলার জন্য টাকা কোথায় পাবেন? জন বলে প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি যে করে হোক টাকা ম্যানেজ করে ফেলবো। তাদের মধ্যকার কথা বলার এক মুহূর্তে সেখানে একটা গাড়ি চলে আসে। গাড়িটা দেখা মাত্রই জন সেদিকে চলে যায়। আমরা লক্ষ্য করি যে সেই গাড়ি থেকে একটি সুন্দরী মেয়ে নামছে। মেয়েটা আর কেউ না, এ হচ্ছে সিনেমার শুরুতে দেখানো ম্যাডোনা। পার্ক ম্যাডোনাকে দেখে খুবই অবাক হয়, সে এখানে কেন? এখন জন ম্যাডোনাকে নিয়ে ভিতরে গেলে পার্কের পুরাতন সকল বিষয় মনে পড়তে শুরু করে, মানে কিভাবে সেদিন তাকে জুয়াতে হারানো হয়েছিল। সে যাই হোক, রাতের বেলা জন ম্যাডোনার উপলক্ষে একটা পার্টির আয়োজন করে। পার্টিতে এসে পার্ক জনকে জিজ্ঞাসা করে মেয়েটাকে, আর সে আপনার কি হয়? জন বলে এটা তো অনেক বড় ইতিহাস। সে একটা সময় সিউল শহরে তার হাজব্যান্ডের সঙ্গে থাকতো, কিন্তু তার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমার কাছে চলে আসে, আর তখন থেকেই আমি তাকে নিজের ছোট বোনের মতো দেখি। সে আমার কাছে আসার পর দেচিয়ন শহরে আমরা দুজনে মিলে $5 লাখ লোন নিয়ে একটা বিল্ডিং ক্রয় করি, আর এখন জুয়া খেলে যে টাকা লাভ হয় সেটা দিয়ে লোন পরিশোধ করে যাচ্ছি। এই হচ্ছে কাহিনী। তার কথা শুনে পার্ক বলে আচ্ছা আপনি যদি সকল টাকা হেরে যান তাহলে কি হবে? জন জানায় তুমি কি জানো আমি এত টাকার মালিক হলাম কি করে? আসলে আমার বিজনেস পুরো শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ যদি আমাকে হারিয়ে টাকা নিয়ে যায় সে টাকা আবারও আমার কাছে ফেরত চলে আসবে, আর একটু আগে আমি কিছু লোক পাঠিয়েছি নিজের টাকাগুলো ফেরত নেওয়ার জন্য। তার কথা শুনে পার্ক খুবই অবাক হয়, এ তো আসল খিলাড়ি, এর কাছে থেকে যে করে হোক দূরে থাকতে হবে, না হলে আমি তো গেলাম। অন্যদিকে লি আর ইয়ংমিনকে দেখানো হয় যেখানে তারা দুজন বসে বসে খাবার খাচ্ছিল। লি এই ধরনের কাজে অভিনয় করতে করতে খুবই বিরক্ত, তার নতুন জোশ কিছু লাগবে। এবার লি ইয়ংমিনকে ডিরেক্ট বলে তুমি কি আমার সাথে ইন্টিমেট হবে? মানে লি এর কোনো লজ্জা শরম নাই, সে ডিরেক্ট বলে দিয়েছে, কিন্তু ইয়ংমিন উল্টো তাকে গালি দিয়ে রুম থেকে চলে যায়, কারণ তার কাছে লিকে খুবই বিরক্ত লাগে, আর সে তার কাছ থেকে এমন কোনো প্রস্তাব আশাই করেনি। সে যাই হোক, এদিকে পার্ক হাঁটতে হাঁটতে ম্যাডোনা বাসায় চলে আসে। ম্যাডোনা তাকে দেখে খুবই অবাক হয়, সে এখানে কেন? তো পার্ক তাকে জানায় তুমি কালকে তোমার বাড়ির অর্ধেক টাকা ফেরত নেবে, কারণ আমরা সবাই মিলে জনের সাথে গেম খেলছি। ম্যাডোনা বলে এইসব কিছু তুমি আমাকে কেন বলছো? এগুলো তো না বললেও পারতে। পার্ক জানায় আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, কারণ আমি তোমাকে ভালোবাসি। পার্কের মুখে ভালোবাসার কথা শুনে ম্যাডোনা নিজেকে ধরে রাখতে না পেরে যুদ্ধ শুরু করে দেয়।
অ্যান্ড ইয়েস, আপনারা যে যুদ্ধের কথা ভেবেছেন আমিও সেটাই বলছি। এখন শেষ রাতে পার্ক ঘুম থেকে উঠে লক্ষ্য করে যে সামনে জন আর তার লোকেরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এত রাতে জনরা এখানে কেন? এবার জন পার্ককে জানায়, শালা তুই আমাকে গাধা মনে করেছিস? আমি কিছুই বুঝবো না। আমাকে ম্যাডোনা ফোন করে সকল ঘটনা খুলে বলেছে। এবার তোকে আর তোর টিমের সবাইকে দেখিয়ে দিব আমি কে। এখন জনের কিছু লোক পার্কে আচ্ছা মতো পিটিয়ে গাড়িতে তুলে নেয়। অন্যদিকে লি আর ইয়ংমিন যে হোটেলে ছিল সেখানে তাদেরকে ধরার জন্য জনের বেশ কিছু গুন্ডা এসে হাজির। তারা হোটেলের প্রত্যেকটা রুম খুঁজে খুঁজে দেখছিল লি আর ইয়ংমিন কোথায়। এদিকে রুমের ভিতরে থেকে সকল দরজা জানালা বন্ধ করে লি আর ইয়ংমিন সাহায্যের জন্য অপেক্ষা করছে। লিয়ের হাত পা কাঁপছে, সে বুঝে গিয়েছে এবার আর বাঁচার উপায় নেই। এই সময় তাদেরকে বাঁচানোর জন্য কিম একটা গাড়ি নিয়ে বিল্ডিং এর নিচে চলে আসে এবং তাদেরকে উপরে থেকে নিচে লাফ দিতে বলে। এখানে প্রবলেম হলো যে ততক্ষণে জনের লোকরাও তাদের রুমের খোঁজ পেয়ে গিয়েছে। তারা বাইরে থেকে রুমের দরজা ভাঙার চেষ্টা করছিল। এই অবস্থায় দুজনে পালানো সম্ভব না, তার জন্য লি ইয়ংমিনকে পালাতে বলে। ইয়ংমিন বলে, প্লিজ তুমিও চলো। লি জানায়, এখন দুজনে যাওয়া সম্ভব না, তুমি পালাও। আর শোনো, আমার একটা অনুরোধ রয়েছে, আমি যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে একবার জন্য হলেও ওইটা দিতে হবে কিন্তু। ইয়ংমিন বলে, ইডিয়েট, আচ্ছা দিব, তবুও বেঁচে থাকো। এবার ইয়ংমিন নিচে লাফ দিয়ে কিমের সাথে করে পালিয়ে যায় এবং রুমের ভিতরে জনের লোকরা কিমকে ধরে পেটাতে শুরু করে। অন্যদিকে জনরা যখন পার্ককে নিয়ে গোডাউনের দিকে যাচ্ছিল তখনই গাড়ির ড্রাইভার রাস্তার মধ্যে রেড সিগন্যাল দেখে গাড়ি দাঁড় করায়। জন বলে, গাড়ি থামালি কেন, কি সমস্যা? ড্রাইভার জানায়, বস সামনে তো রেড সিগন্যাল দেওয়া আছে, তাই এখন গাড়ির সামনে যাবে না। তার কথা শুনে জন বলে, শালা তুই এত ভালো হলি কবে? রাতের বেলা রাস্তা ফাঁকা, তবুও তোকে সিগন্যাল মানতে বলছে কে? এখানে কি তোর গার্লফ্রেন্ড আসবে? তাদের ঝগড়ার এক মুহূর্তে অন্য একটি গাড়ি এসে তাদেরকে উড়িয়ে দেয়। এই ঘটনায় গাড়ির মধ্যকার সবাই অজ্ঞান হয়ে পড়ে। যে গাড়িটা জনদের উড়িয়ে দিয়েছে সেটা অন্য কেউ না, আমাদের অনাই ড্রাইভ করছিল। তো অনাই পার্কে রেস্কিউ করে বাসায় নিয়ে আসে। এবার পার্কের জ্ঞান ফিলে সে নিজেকে একটা রুমের মধ্যে আবিষ্কার করে। তার পাশে রয়েছে ইয়ংমিন, কিম এবং অনাই। পার্ক তাদেরকে জিজ্ঞাসা করে লি কোথায়। সামনে থেকে ইয়ংমিন কিছু বলতে যাবে তার আগেই কিম তাকে বাইরে নিয়ে যায়। অন্যদিকে আমরা লক্ষ্য করি জনের একজন লোক লিয়ের পা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। লি বারবার ওই লোকটাকে বলছিল, প্লিজ ভাই আমার পা কাটিস না, আমি তোর সকল টাকা পরিশোধ করে দিব। কিন্তু ভাইজানের তো তার কথা শোনার টাইম নেই, কারণ তাকে উপরে থেকে আদেশ দেওয়া হয়েছে। এখন বাধ্য হয়ে ভাইজান লিয়ের পায়ের গোছা বা পিছনের অংশ কেটে ফেলে আর সিনটা এখানে কাট হয়ে যায়। এদিকে রুমের ভিতরে অনায় পার্ককে একটা চাকু দিয়ে নিজের হাতের কবজি কাটতে বলে। পার্ক বলে, এই কাজটা করলে কি সে মাপ পাবে? অনায় জানায়, গাদ্দারদের কোনো মাপ হয় না, তারা সারা জীবন অনুশোচনায় ভোগে। তার কথা শুনে পার্ক নিজের কবজি কাটতে শুরু করে দেয়। অনায় বলে, আমিও তোমার মতো একজন গাদ্দার, আমি তোমার বাবার সাথে গাদ্দারি করেছিলাম। অনায়ের কথা শুনে পার্ক চাকু চালানো বন্ধ করে দেয়। মানে তার কাছে অনায়ের কথা ঠিক বিশ্বাস হচ্ছিল না। অনায় বলে, তুমি কি কখনো ডিমনের নাম শুনেছ? সে খুবই শান্তশিষ্ট কিন্তু খুবই নিষ্ঠুর। একদিন আমি সেই ডিমনের সাথে জুয়া খেলতে গিয়ে হেরে গিয়েছিলাম। তারা আমাকে বলেছিল আমি যেন আমার ওস্তাদকে টাকা আনতে বলি। যথারীতি আমি ওস্তাদকে অর্থাৎ তোমার বাবাকে ফোন করে টাকা আনতে বলি। তোমার বাবা আসা মাত্রই তারা আমাকে ছেড়ে দেয়। কিন্তু আমি যখন বাসায় ফিরছিলাম তখন তোমার বাবাকে উপরে থেকে ফেলে দিয়ে মেরে ফেলা হয়। আর তখন থেকে আমি অনুশোচনায় ভুগছি, কারণ গাদ্দারদের কোনো মাফ নেই, তুমিও মাপ পাবে না। তার কথা শুনে পার্ক নিজের চাকুটা সরিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর বিল্ডিং এর উপর থেকে কিম অনায়কে জানায়, তুমি তাকে যেতে দিলে কেন? লিকে বাঁচানোর জন্য তাকে আমাদের প্রয়োজন। অনায় বলে, সমস্যা নেই, আমি লিকে উদ্ধার করে নিয়ে আসবো। যাই হোক, এরপর কয়েক মাস পেরিয়ে যায়। একদিন বারের মধ্যে পার্ক যখন জুয়া খেলছিল তখনই সেই রুমের মধ্যে লি চলে আসে। লিয়ের হাতে একটা লাঠি ছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি যে তার পা এখনো ঠিক হয়নি। পার্ক লিকে দেখতে পেয়ে খুবই অবাক হয়, সে এখনো বেঁচে আছে কি করে। তো লি সরাসরি পার্কের কাছে এসে বলে, অনেকদিন হয় টাস খেলে না, চলো টাস খেলা যাক। পার্ক বলে, তুমি এখানে কেন, কি চাও বলো? লি বলে, তোকে দেখতে এসেছি, কারণ তুই যে গাদ্দার ছিলি। আর হ্যাঁ, অনায় মারা গিয়েছে, এটা বলার জন্যই মূলত তোর কাছে আসা। পার্ক বলে, আচ্ছা সে কি করে মারা গেল? লি জানায়, অনায়ের মতো মৃত্যু আমি আমার জীবনেও দেখিনি। তাকে ডিমো নামের একজন লোক মেরে ফেলেছে। ওই লোকটা খুবই শান্তশিষ্ট এবং খুবই নিষ্ঠুর। আর বন্ধু, তুই সাবধানে থাকিস, কারণ এরপর তোর সিরিয়াল। আর হ্যাঁ, ডিমন তোকে যেতে বলেছে, তুই নাকি তার কাছে $18 পাওনা রয়েছিস। $18 কথা শুনে পার্কে তো মাথা ঘুরে যায়। তার পুরাতন সকল ঘটনাগুলো মনে পড়তে শুরু করে, কিভাবে তাকে পোকা খেলাতে বোকা বানানো হয়েছিল। এই ডিমন আর কেউ না, এটা হচ্ছে ম্যাডোনার পাশের লোকটা, মানে সেই ভদ্র শান্তশিষ্ট মেধাবী লোকটাই ডিমন। পার্ক বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে, না হলে সে বিপদে পড়বে। অতএব সে কিমের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলে। কিম জানায়, যা হবার হয়েছে সবকিছু ভুলে যাও,
তাছাড়া এখন যদি তুমি ডিমনের কাছে যাও প্রতিশোধ নিতে তাহলে বিপদে পড়ে যাবে, তাই তোমার ভালোর জন্য যেটা বলছি সেটাই করো। কিমের কথা শুনে পার্ক নিশ্চুপ। সে আসলে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। এর মাঝে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ডিমন আর জন অফিস এসে লক্ষ্য করে যে সেখানে পার্ক বসে রয়েছে। এটাকে অফিস বললে ভুল হবে, এটা মূলত একটা গোপন গোডাউন। তো পার্ক তাদেরকে দেখে নিজের কাছে থাকা সকল টাকা ফেরত দিয়ে দেয়, মানে যে টাকাটা তারা সবাই মিলে জনের কাছ থেকে নিয়েছিল। সাইডে থেকে ডিমন জানায়, কি ব্যাপার বাবু, তুমি একমাত্র ছেলে যার সাথে আমার দ্বিতীয়বার সাক্ষাৎ হলো, তো চলো আরেকবার কার্ড খেলা যাক, দেখি কে জিততে পারে। পার্ক জানায়, হ্যাঁ আমি তোর সাথে কার্ড খেলার জন্যই এখানে এসেছি, তবে এই কার্ডে কোনো টাকা না, লাইফ, অর্থাৎ জীবনের বাজি ধরে খেলা হবে। যে জিতবে সে বেঁচে থাকবে, আর যে হারবে তাকে মেরে ফেলা হবে। এখন তাদের মধ্যকার কথা শুনে জন বলে, তোমাদের খেলাটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমিও চাই এমন একটা খেলা হোক, তবে কালকের খেলা যে হারবে তাকে ঠিক এইভাবেই মেরে ফেলা হবে, মানে ড্রামের সাথে পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হবে। তাহলে দুজনে মানসিকভাবে প্রস্তুতি নাও, কালকে রাতের বেলা তোমাদের খেলার আয়োজন করা হবে। অতএব পরদিন এরা সবাই বোর্ড দিয়ে জনের গোডাউনে যাচ্ছিল। সবার মুখে হাসি রয়েছে, কিন্তু ডিমন আর ম্যাডোনার মুখে কোনো হাসি নেই, কারণ ডিমন যত ভালো খেলোয়াড় হোক একবার হেরে গেলে নিশ্চিত মৃত্যু। অপরদিকে পার্ক মারা গেলে ম্যাডোনা ব্যর্থ হয়ে যাবে। মূলত এসব কারণেই কারো মনে হাসি নেই। এই সময় ম্যাডোনার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা লক্ষ্য করি যে রাতের বেলা সে পার্কের সাথে দেখা করতে গিয়েছে। পার্ক দরজার সামনে ম্যাডোনাকে দেখেই বলে, তুমি এখানে কেন, কি চাও? ম্যাডোনা জানায়, তুমি কালকের ম্যাচে জিততে পারবে না, কারণ জন আর ডিমন একসাথে রয়েছে। তবে শোনো, আমার কাছে একটা প্ল্যান রয়েছে, চলো দুজনে টাকা নিয়ে পালিয়ে যাই, এতে করে তুমি নিজের জীবন বাঁচাতে পারবে। তার কথা শুনে পার্ক জানায়, তুমি আমাকে 2 বার ধোঁকা দিয়েছো, এখন কিভাবে আমি তোমাকে বিশ্বাস করব? ম্যাডোনা বলে, আমাকে না, তুমি টাকাকে বিশ্বাস করো, এতেই চলবে। এবার ম্যাডোনার কথায় ইমপ্রেস হয়ে পার্ক দরজা খুলে তাকে ভেতরে নিয়ে আসে। পার্ক বলে, আচ্ছা তোমার প্ল্যান কি? ম্যাডোনা জানায়, কালকে খেলা শুরু হওয়ার আগে আমি সবার ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে দেব, কিন্তু তুমি ড্রিঙ্কস খাবে না। এরপর কি হবে বাকিটা তো বুঝতেই পারছো। গাইস, এখন থেকে ফ্ল্যাশব্যাক আর চলমান সিন একসাথে চলবে, তাই কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? পরদিন গেম শুরু হওয়ার আগে ডিমন ম্যাডোনাকে বলে, গতকাল রাতে তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে? তবে এরা দুজন তার প্রশ্নে কোনো জবাবই দেয় না। পাশে থেকে জন জানায়, আমরা এবার 7 কার্ড স্টার্ট খেলবো, যার যেখান থেকে ইচ্ছা সে সেখান থেকে কার্ড তুলতে পারবে। এখন তাদের মধ্যে টাস খেলা শুরু হয়ে যায়। সবচেয়ে ভালো কার্ড, যেটাকে স্পেডের টেক্কা বলা হয়, সেটা রয়েছে ডিমনের কাছে। তো সবার প্রথমে ডিমন তার ভালো কার্ডটাই সামনে এগিয়ে দেয়। খেলার এক পর্যায়ে ডিমন যেই না ড্রিঙ্কস করতে যাবে, তখনই পার্ক বলে ওঠে, তুমি আমার বাবাকে কেন মেরেছিলে? পাশে থেকে ম্যাডোনা প্রচন্ড ঘাবড়ে যায়। পার্ক এটা কি করলো? একটু পরে বললেই তো ভালো হতো, সে ড্রিঙ্কসটাকে খেয়ে নিক। এবার ডিমন জানায়, তোর বাবা আমাকে ধোঁকা দিয়েছিল, তোর বাবা আমাকে টাকার বদলে কিছু কাগজের বান্ডেল দিয়ে আমাকে ধোঁকা দিয়েছে। পাশে থেকে জন জানায়, ওর বাবা হয়তো বা মেয়ে বাচ্ছিল, হয়তো মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য তোমাকে ধোঁকা দিয়েছে। এটা বলে দুজন হাসতে শুরু করে। পার্ক এবার রাগান্বিত মনে বলে, তুমি কি আমার কাছে টাকার জন্য এসেছো? ডিমন জানায়, হ্যাঁ, কারণ এখনো আমি আমার সম্পূর্ণ টাকা বুঝে পাইনি। তার কথা শুনে পার্ক প্রথমে নিজের কাছে থাকা ড্রিঙ্কসটা খেয়ে নেয়। পার্কের ড্রিঙ্কস খাওয়া দেখে ম্যাডোনা খুবই ভয় পেয়ে যায়, কারণ এখন তো ডিমনের সাথে সাথে পার্কও মারা যাবে। এবার পার্ক নিজের পরোয়া না করে সকল চিপস দানের মধ্যে লাগিয়ে দেয়। এই ঘটনায় বাকি 3 জন খুবই অবাক হয়, পার্ক আসলে কি করতে চাইছে। পার্কের খেলা দেখে ম্যাডোনা আর জন নিজেদের হোল্ড করে নেয়, কারণ তারা এত সহজে জীবন দিতে রাজি না। কিন্তু ডিমন নিজেকে হোল্ড না করে হাসতে হাসতে তার সকল চিপসও দানের মধ্যে লাগিয়ে দেয়। আয়, আজকে খেলা হবে। পার্ক বলে, এত লাফালাফি করিস না, আগে আমার কার্ড দেখ, তারপর না হয় লাফাবি। ডিমন জানায়, বাবু তুমি এখনো খেলা শেখোনি, না হলে এত সহজেই কেউ কি নিজের সকল চিপস দানে লাগায়? পার্ক বলে, আমাকে তোর খেলা শেখাতে হবে না। এটা বলে সে নিজের কার্ড ডিমনকে দেখায়। তার কার্ড দেখে ডিমন জানায়, তোর কার্ড দিয়ে কি করব? টেক্কা তো আমার কাছে। এবার পার্ক বলে, টেক্কা তোর কাছে কিভাবে হয় যদি সেটা আমার হাতে থাকে? পার্কের হাতে নিজের টেক্কা দেখে ডিমন যেন আকাশ থেকে পড়ল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, এটা কিভাবে করলো সে। এখন খেলার শুরুতে সবাই যে দানের মধ্যে একটা একটা করে কার্ড দিয়েছিল, পার্ক সেটা এক এক করে চেক দিচ্ছিল। শেষে কার্ডটি ছিল ডিমনের। পার্ক যেই না তার কার্ডটি চেক দিতে যাবে, তখনই ডিমন তার হাত ধরে ফেলে। এবার ডিমন তাকে জানায়, বাবু এখানে কোনো চিটিং চলবে না, কারণ আমি খুব ভালো করে জানি যে এখানে 2টা টেক্কা রয়েছে। তার কথা শুনে পার্ক বলে, না, এখানে কোনো ডাবল কার্ড নেই। আর শোন, তুই আগে নিজের কার্ড দেখ, তারপর নয় বুঝতে পারবি চিটিং হয়েছে কিনা। অতএব ডিমন যেই না কার্ড তুলতে যাবে, তখনই রাতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা লক্ষ্য করি যে ম্যাডোনা আর কিম যখন প্ল্যানিং করছিল, তখনই সেখানে জন আর তার লোকেরাও চলে আসে।
জন তাদেরকে বলে, তোরা কিসের প্ল্যানিং করছিস আমাকে বল, না হলে কিন্তু মেরে ফেলবো। তার কথা শুনে পার্ক জানায়, বলবো, কিন্তু একটা শর্ত আছে, তোমাকেও আমাদের সাথে যোগ দিতে হবে। জন জানায়, ঠিক আছে যা। এবার পার্ক ডিমনকে বলে, কালকে খেলার শুরুতে তুমি ডিমনকে কথার তালে বিজিয়ে রাখবে আর উস্কিয়ে দিবে। এই সুযোগে ম্যাডোনা তার বার্ন কার্ড বদলে দিবে। একটা বিষয় বলে রাখি, খেলার মধ্যে বার্ন কার্ড অনেক গুরুত্বপূর্ণ, এটা চেঞ্জ হলে ম্যাচ হেরে যাবে। তো ম্যাডোনা জীবনের রিস্ক নিয়ে ডিমনের বার্ন কার্ড চেঞ্জ করে পার্ককে দিয়েছে। এখন সিন বর্তমানে আসলে আমরা লক্ষ্য করি যে ডিমন খুবই ভয়ে ভয়ে তার কার্ডটা দেখছিল, কিন্তু সে তার কার্ডটা হাতে নিয়ে খুব অবাক হয়ে যায়। তার কার্ড চেঞ্জ হলো কি করে। এই সময় পার্কের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে অনেক তাকে বলেছিল, জুয়ার টেবিলে আমার অপোনেন্ট বাদে সবাইকে আমার বন্ধু বানিয়ে নেই, কারণ এটা করা ছাড়া কিছুতেই ম্যাচ জেতা সম্ভব না। সিন বর্তমানে চলে আসলে জনের আদেশে ডিমনের পায়ের সাথে বেঁধে রাখা ড্রাম পানিতে ফেলে দেওয়া হয়। ডিমন প্রচন্ড স্পিডে পানিতে গিয়ে কোর কর্নার ধরে ফেলে। বসের কষ্ট দেখে ডিমনের সাঙ্গপাঙ্গরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জনের লোকেরা জানায় এটা গেম, এখানে আগে থেকে বলে নেওয়া হয়েছে হারলে মৃত্যু, তাই তোমাদের ওখানে যাওয়া যাবে না। এখন ম্যাডোনা একটা গ্রাইন্ডিং মেশিন হাতে নিয়ে ডিমনের কাছে চলে যায়। ম্যাডোনাকে দেখে ডিমন বলতে শুরু করে, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। কিন্তু ম্যাডোনার যেন তার প্রতি কোনো দয়াই আসে না, কারণ সে তার পুরো জীবনটাই শেষ করে দিয়েছে। অতএব ম্যাডোনা তার হাত কেটে পানিতে ফেলে দেয়, আর এইভাবেই ডিমনের অভিশপ্ত জীবনের সমাপ্তি ঘটে। যাই হোক, এরপর পার্ক আর জন গাড়িতে করে বাসায় ফিরছিল। একটা বিষয় বলা হয়নি, তারা কিন্তু ডিমনের কাছে থেকে $40 লাখ নিয়েছে। এখন সেই টাকাটা জন আর পার্ক দুজনে ভাগ করে নেয়, কিন্তু প্রবলেম বাধে জন কোনোভাবেই $20 লাখ পার্ককে দিবে না। অতএব সে তার ড্রাইভারকে অর্ডার দেয় সে যেন পার্ককে মেরে ফেলে। যথারীতি ড্রাইভার চাকু বের করে পার্ককে না মেরে উল্টো জনকে মেরে দেয়। অবাক হচ্ছেন নাকি আপনারা? অ্যাকচুয়ালি পার্ক জানতো জন কেমন মানুষ, সে খুব ভালো করে জানতো যে জন এতগুলো টাকা তাকে নিতে দেবে না, তার জন্য এই ছোট্ট প্ল্যান আর কি। তো পরিশেষে পার্ক তার এই $40 মিলিয়ন প্রত্যেকটা টিম মেম্বারের কাছে পৌঁছে দেয়, আর এইভাবেই সিনেমার পরিসমাপ্তি ঘটে। আর হ্যাঁ, একটা বিষয় বলা হয়নি, লিয়ার ইয়ংমিন বিয়ে করে নিয়েছে, বর্তমানে ইয়ংমিন প্রেগনেন্ট। এদিকে পার্ক শপথ করে সে আর কোনোদিন জুয়া খেলবে না, কারণ এই জুয়ার জন্য সংসার পরিবার সব নষ্ট হয়ে যায়। এখন সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় পার্কের কিছু বন্ধু রাতের বেলা রুমে বসে জুয়া খেলছে। তারা রুমের ভিতরে থেকে পার্ককেও জুয়া খেলার জন্য ডাকছিল। পার্ক জানায়, আমি জুয়া খেলতে পারি না। বন্ধুরা জানায়, আরে আসোই না, এটা খুবই সহজ, শুধু কার্ড মেলানো। পার্ক বলে, তাহলে কি আমি আসবো? বন্ধুরা বলে, হ্যাঁ অবশ্যই চলে আসো। এখন পার্ক একটা হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, অ্যান্ড তার এই রহস্যময় হাসির মাধ্যমে সিনেমার পরিসমাপ্তি ঘটে। আশা করি এরপরে কি হবে সেটা খুব ভালো করে বুঝতে পারছেন। ওই যে বলে না, শিয়ালের লেজ কখনো সোজা হয় না, তেমনই পার্কেরও হবে না। নেশা তো নেশাই। গাইস, আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় নেশা কোনটা? প্লিজ প্রত্যেকেই কমেন্টে বলে যাবেন। সো এবার কিছু কথা বলা যাক। সিনেমাটা বেশ জটিল আর ক্রিটিক্যাল টাইপের ছিল। আমি নিজে কিন্তু পোকার খেলা জানতাম না, তবে এই সিনেমা এক্সপ্লেন করতে গিয়ে পোকার বা জুয়া খেলার অনেক ভিডিও দেখতে হয়েছে, আর এর মাধ্যমে আমিও অনেকটা পোকার খেলা শিখে গিয়েছি। সে যাই হোক, এটা কোনো ব্যাপার না, কারণ আমি তো আর জুয়া খেলবো না, তাই না? তবে গাইস, আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা ভুলেও কখনো এই ধরনের পোকার বা জুয়া খেলবেন না, কারণ আপনার এই সামান্য জুয়া খেলার জন্য আপনার পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এমনকি রাস্তায় এসেও নামতে পারে। হতে পারে আপনার দেখা দেখি অনেক লোকজন ইনফ্লুয়েন্স হয়ে তারাও জুয়া খেলা শুরু করবে। অ্যাজ এ ম্যান হিসেবে আপনি তো কখনো চাইবেন না যে আপনার দেখা দেখি লোকজন নষ্ট হোক। সো আমরা নিজেদের স্থান থেকে প্রত্যেকেই জুয়াকে না বলি। বাই দ্য ওয়ে গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।